এখানে সাব রেজিস্ট্রার অফিসে এসে বিভিন্নভাবে হেনস্থ হওয়ার কথা শুনতে পেয়েছি। শুনতে পাওয়ার পরে আমরা ক্লায়েন্ট সেজে আমাদের ভাইয়েরা ঢোকার পরে সুশীল নামে একটা লোক, সে তো খুবই খারাপ ব্যবহার করছে। আমরা তাদের থেকে এই আচরণ কখনোই আশা করি না, ঠিক আছে। আমরা তো একটু শিক্ষিত এডুকেটেড, এর জন্য আমরা কিছু মেনে নিতে পারি, কিন্তু আসলে আমাদের মা বাবা যারা গ্রাম থেকে আসে, ঠিক আছে, যারা দূর পর্যায়ে আসে, যারা এইসবের অফিসের সাথে চলাচল না, রিলেটেড না, যারা এত চতুর না, তাদের অবস্থা কি হবে, ঠিক আছে। আমরা বিভিন্নভাবে দেখা গেছে জলিল যখন উঠাইতে যাই তখন আমরা আসলে সরকারি যে ফিটা থাকে তার থেকে আমরা 2 গুণ 3 গুণ বেশি দিতেছি। কেন আমরা কেন আমাদের থেকে এত টাকা বেশি নেওয়া হইতেছে, আর এই টাকাগুলো কোথায় যায়? আমরা দেখা গেছে যে সাব রেজিস্ট্রার অফিসে গেছি, স্যার বলতেছে না আমার নাম ভাঙাই খাইতেছি, কিন্তু আপনার নাম ভাঙাই খাইতেছে, আপনার এটা তো একদিনে এই কাজ হইতেছে না, দিনের পর দিন এরকম সমস্যার সম্মুখীন আমরা হইতেছি, ঠিক আছে। তাইলে আপনারা যদি এইদিকে খেয়াল না রাখেন, আপনার নাম ভাঙাইয়া অন্য একজন খাওয়ার সাহস কোথায় পেল? সবার হলো যে প্রথমত যে আমাদের সুশীলের অভিযোগ, ঠিক আছে, সুশীল আমাদের সাথে খুবই খারাপ ব্যবহার করছে, ঠিক আছে, সুশীলের সাথে। এরপরে হলো যে সুশীল অফিস টাইম তো চলে গেছে, অফিস টাইমে সে যে আসার পরে তার নামে যে আমরা অভিযোগ দিলাম, তারপর স্যার তাকে সাব রেজিস্ট্রার স্যার তাকে ফোন দিল, তারপরে সে বলতেছে আমি হসপিটালে যাওয়ার পর দ্বিতীয়ত পরে যখন ফোন দিয়েছে বলতেছে আমি চা খাইতে আসছি, তারপরে ফোন দেওয়ার পরে সে তার ফোনই অফ। আমরা অনেক ব্যক্তির অভিযোগ আছে, ঠিক আছে, অনেক ব্যক্তির অভিযোগকে আমরা ওইভাবে কেন্দ্র না করে আমরা নিজেরা ক্লায়েন্ট হিসাবে সামনাসামনি প্রমাণ করতে চেয়েছি যে আসলে তাদের অভিযোগগুলো সত্যি কিনা। ঠিক আছে, আমরা চাইতেছি দিনের পর দিন যদি আমরা এইভাবে সমস্যার সম্মুখীন হই, ঠিক আছে, তাইলে আমরা কিভাবে এই কাজগুলার এই সমস্যা থেকে বেরিয়ে আসবো। আমরা চাইতেছি যে আমরা এই সমস্যা থেকে বেরিয়ে কিভাবে আসবো, যদি আমাদের স্যার মহোদয়রা আমাদের পাশে না থাকে, ঠিক আছে, তারা যদি এই সমস্যাগুলোকে সমাধান না দিতে পারে, তাইলে আমরা ডিসি স্যারকে জানাবো যে স্যার আমাদের কিভাবে আমাদের সাথে থাকতে পারবেন কিনা, এরপরে আমরা পরবর্তী পদক্ষেপ নিব। সাক্ষী সরকারি ব্রজমোহন কলেজে সমাজবিজ্ঞান ডিপার্টমেন্টে শেষ বর্ষে এবছর পরীক্ষা শেষ করেছি, ঠিক আছে। তো আমরা যে অভিযোগগুলো পেয়েছি সেগুলো আমরা জেলা রেজিস্ট্রার স্যারকে জানাইছি। সে যদি এখন তাৎক্ষণিকভাবে, আমাদের দাবি তাদের কাছে তাৎক্ষণিকভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। এখন তারা যদি তাৎক্ষণিকভাবে ব্যবস্থাগুলো না নেয় তাহলে আমরা ডিসি মহোদয়ের কাছে যাব। তারপর ডিসি মহোদয়ের কাছ থেকে যদি আমরা এই বিচার না পাই তাহলে এটা আমরা মন্ত্রণালয়ের কাছে প্রেরণ করব, এই বিষয়টা উত্থাপন করব লিখিতভাবে। আপনার আজকের এই যে এখানে অনেক অসম্মতি পেলেন, আপনার মনে হয় যে খুব রিসেন্টলি থেকে নাকি অনেক আগে থেকে এটা? আমরা তো এই অভিযোগটা অনেক দিন থেকেই পাইতেছি। আমরা মাঠ পর্যায়ে গিয়ে সাধারণ মানুষের কাছ থেকে তথ্যগুলো সংগ্রহ করে তারপর আমরা স্টুডেন্টরা প্রতিনিধি হয়ে এসে তাদের কাছ থেকে দুর্ব্যবহারও পাইছি। আমরা তাদের বিরুদ্ধে অভিযোগ পেয়ে তারপর আমরা স্যারকে জানাইছি এবং এখন এটার আমরা বিচার চাইছি। আপনাকে মনে হয় এই যে যারা যেগুলো পেয়েছেন তার সাথে কি এখানকার যে সিনিয়র কর্মকর্তা যারা আছে অবশ্যই তারা থাকতে পারে, অবশ্যই তারা জড়িত থাকতে পারে। যদি জড়িত না থাকতো তাহলে তাদের একটা অফিসে, সরকারি একটা অফিসে এই অনিয়মগুলো কিভাবে হয়? একটা গরিব লোক সে 500 টাকার একটা দলিল নিতে সে কেন 2000 টাকা দেবে? এটা তারা যদি জানে, তারা না জানলে তারা এটা কিভাবে হয় এটা? এবং এর ভিতরে এই অফিসের ভিতরে বিভিন্ন দালাল দেখতে পাওয়া যায়। হ্যাঁ, এটা তারা যদি অনুমতি না দেয় তাহলে এই দালালগুলো কিভাবে আসে? আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম, বরিশাল সরকারি কলেজ ইংরেজি ডিপার্টমেন্ট 3য় বর্ষ। আমরা হচ্ছে যে এখানে অনেক আগের দিন থেকেই যে এটার ব্যাপারে আমরা জানতে পেরেছি। তারপর আমরা ক্লায়েন্ট সেজে এখানে এসেছিলাম। ক্লায়েন্ট সেজে যখন আসি তখন থেকে বুঝতে পারি, তখন আমাদের ক্লায়েন্টই সে অভিযুক্ত যে এখান থেকে টাকা বেশি, যখন দলিল রাখার টাকা এখানে আপনার 3000 টাকা এরা 25,000 টাকা করে নিয়েছে। আর একটা কথা হচ্ছে যে এখানে যদি আপনি একটা দলিলের যদি আপনি ডুপ্লিকেট চান, যে একটা দলিল আসল দলিল যে ডুপ্লিকেট চান, সেখানে যদি 500 কি 700 টাকা যেতে পারে, তো সেখানে তারা 2000 এমনকি 2500 টাকা এমনকি 3000 টাকা পর্যন্ত তারা নেয়। তো আর এরপর দেখা গেছে যে সাব রেজিস্ট্রার স্যারের যে আজকে এসে লাস্ট দিন, আজকে অফিসে তাদের লাস্ট দিন ছিল, কিন্তু সে আমাদের বক্তব্য তো সে আমাদের শুনে নেয়। তাকে যখন ডাকা হয়েছে, যখন জেলা রেজিস্ট্রার অফিসে যখন ডাকা হয়েছে, তখন সে বলতেছে যে আমি আসতে আমার আধা ঘন্টা সময় লাগবে, কিন্তু তারপর থেকে তাকে ফোন দেওয়া হচ্ছে, তার ফোনটা বন্ধ। তার মানে সে কেন আমাদের সম্মুখীন কেন হতে চাচ্ছে না? এমনকি সে জেলা রেজিস্ট্রার স্যারের সম্মুখীন কেন হতে চাচ্ছে না? তার মানে সে আগে থেকেই হচ্ছে যে এইসব বিষয় সে এই দুর্নীতির বিষয়ে জড়িত ছিল। সে কেন আমাদের কথা, সে যদি সত্য হইতো তাহলে অবশ্যই সে আমাদের সামনে আসতো, আমাদের কথার সঠিক উত্তর দিত, কিন্তু সে দিতে পারে নাই। তার ফোন বন্ধ রেখে সে এখন বিপাত্ত হয়ে আছে। আমরা এখানে মূলত সর্বপ্রথম আমাদের যে টিম ছিলাম, আমরা টিমে প্রায় 15 জনের মতো ছিলাম। তো আমরা সেখান থেকে 3 জনকে সিলেক্ট করে
ভিতরে পাঠাইছি ক্লায়েন্ট হিসেবে, কিন্তু তারা যখন গেটে উঠছে তখনই তারা এখান থেকে কেউ আছে যে বাইরে থেকে আসে নাকি, তারা এই ব্যাপারে আমরা সাব রেজিস্ট্রি অফিসার আছে যে তার কাছে জিজ্ঞেস করছি, কিন্তু সে এর কোনো যথাযথ ব্যাখ্যা দিতে পারে না। আমাদের লোক যখন গেট থেকে উঠছে তখনই তারা বাধার সম্মুখীন হয়েছে, তাদের সাথে রাফ ব্যবহার করা হয়েছে এবং তাদেরকে বিভিন্নভাবে হ্যারাস করা হয়েছে। এই জিনিসটা আমাদের যেটা ধারণা, আমরা ক্লায়েন্ট সেজে এসে যেহেতু এইরকমভাবে বাধার সম্মুখীন হয়েছি, এখানে যারাই আসে আমরা সেই নিউজও পাইছি, আমরা সেগুলো কালেক্ট করছি যে কারা কারা বাধার সম্মুখীন হয়েছে। প্রত্যেকেই সাথেই খারাপ ব্যবহার করা হয়, সে যেই হোক। আর দ্বিতীয় কথা হচ্ছে যে দলিল লেখার ক্ষেত্রে সরকারি নিয়ম হচ্ছে 500 টাকা, কিন্তু তারা বলতেছে যে একটা 5 লক্ষ টাকার দলিলে যদি 500 টাকা হয়, তারা 1 কোটি টাকা দলিলে কেন 500 টাকা নেবে? তারা বলতেছে আমাদেরকে খুশি হইয়া দেয়, কিন্তু না, আমরা দেখছি যে খুশি হইয়া দেওয়া একটা হয়েছে অন্য ব্যাপার, কিন্তু তাদেরকে জোরপূর্বক দেওয়া লাগতে আছে। তারা সেখানে 20,000 25,000 যার কাছ থেকে তারা যেভাবে আদায় করে নিতে পারে, যেটা জোরপূর্বকভাবে নিতেছে। এখন আমরা এই দুইটা বিষয় পাইছি। একজন হয়েছে গিয়া যখন আমরা ওখান থেকে উঠছি তার নাম হচ্ছে সুশীল, আর যখন গেলাম জেলা সাব রেজিস্ট্রি অফিসারের কাছে তার সাথে কথা হয়েছিল, কিন্তু পরক্ষণে আমরা যখন উপরে আসছি অফিসারের কাছে, সে যখন তাদেরকে ফোন দিচ্ছে সুশীল, সে একবার বলছে যে সে আছে মেডিকেল, যে আমার আসতে একটু সময় লাগবে। যখন আবার অফিসার স্যার ফোন দিল, সে বলতেছে যে আমি এখন লাঞ্চে গেছি, আমার আসতে 2:30 বাজবে, কিন্তু এখন 3টা ওভার হয়ে গেছে, এখনও সে আসতেছে না। তা আমরা অফিসার মহোদয়কে বলছি, আর যদি আপনি এদের বিরুদ্ধে এখন যদি ব্যবস্থা করতে না পারেন, আমরা এর জন্য আমরা প্রয়োজনে ডিসি অফিসে যাব, সেখানেও যদি আমরা সমাধান না পাই তাহলে আমরা মন্ত্রণালয়ে এই ব্যাপারে লিখিত অভিযোগ জানাবো। আমাদের কাছে আগে থেকে অভিযোগ ছিল যে এখানে এই মোহর এবং বিভিন্ন দালালরা অতিরিক্ত টাকা নেয়। এই প্রেক্ষিতে আমরা একটা লিখিতভাবে তাদের কাছে জবানবন্দি নিই এবং তাদের কাছ থেকে কারা কারা এই কাজটা করে তাদের সম্পর্কে ধারণা নিই। তারপর আমাদের একটা লিস্ট করি, তাদেরকে এই লিস্ট অনুসারে আজকে আমরা ছদ্মবেশে আমাদের 2জন ক্লায়েন্ট সেজে এই অফিসে ঢোকার মুহূর্তেই আমাদের দরজার সাথে দেখা হয় সুশীলবাবুর সাথে। সুশীলবাবু দেখার সাথে সাথে 2জন ক্লায়েন্টের সাথে খারাপ ব্যবহার করে প্রচুর পরিমাণে, যা একজন কর্মকর্তা হিসেবে তার কাছ থেকে কাম্য না। তারপর আমরা ভিতরে ঢুকি, 3জন দলিল লেখক, তাদের সাথে কথা হয়, কিন্তু তারা টাকা আমাদের সরকারি নির্ধারিত ফি একটা দলিলে যদি 5 কোটি হয় সেখানে 500 টাকা নির্ধারণ করা, কিন্তু তারা এখানে 500 টাকা নির্ধারণ না করে তারা সেখানে 3,000 4,000 5,000 এইরকম টাকা নেয়। এখন এই টাকাটা কেন নেওয়া হয় এই প্রশ্ন করা হলে তারা জবাব দিতে পারে না। যাই হোক, আমরা সম্পূর্ণ ভিডিও নিই, আমরা গোপনে ভিডিও নিই। এই ভিডিও নিয়ে আমরা সাব রেজিস্ট্রার স্যারের কাছে আসি। আসার পর সাব রেজিস্ট্রার স্যার আমাদেরকে বলেন এই সম্পর্কে তারা অবগত না, ভিতরে যে দালাল আছে এই সুশীল বাবু, এদের সম্পর্কে তারা অবগত না। এটা বলার পর সুশীল বাবুকে ফোন দেয়, সুশীল বাবু হসপিটালে গেছে প্রথমত। তারপর আমাদের সম্মুখে আরেকজন অভিযোগ নিয়ে আসে, সে চরকাও না কি জানি একটা নাম, চরের ওখানে বর্তমানে রেকর্ড অফ আছে, সেখানে অনলাইন রেকর্ড দেখাইয়া সাব রেজিস্ট্রারের কাছ থেকে বিপুল পরিমাণ টাকা দিয়া 8টা দলিল করে নেয়। ঠিক আছে, এই সম্পর্কে তারা যদি বারবার আবেদন করছে, কিন্তু এই দলিল করা তারা বিরত থাকে নাই দলিল করা থেকে। এই প্রশ্ন সম্পর্কে তারা কোনো জবাব দিতে পারে নাই। পরবর্তীতে সুশীলবাবুকে আবার কল করা হয়, কিন্তু সুশীলবাবু কল ধরে না। তখন আমাদের সাব রেজিস্ট্রার স্যার বলে যে আমার হাইকমান্ড থেকে যদি আমাদের পারমিশন দেওয়া হয় তাকে আমি এখনই ডিসমিস করব। এখন আমরা 2য় তলায় আসি, আইসা স্যারের সাথে কথা বলি। এখন স্যার বলতেছে আমরা এই বিষয়ে কোনো পদক্ষেপ নিতে পারবো না, আমাকে আরও হাইকমান্ডকে জানাইতে হবে। এখন আপনারা একটা লিখিত দেন। এখন আমরা স্যারকে বললাম যে স্যার, সে যে বাইরে গেছে এর কিন্তু আপনাদের কাছ থেকে কোনো পারমিশন নেয় নাই। আমাদের সাব রেজিস্ট্রার স্যার বলছে আমাদের কাছ থেকে কোনো পারমিশন নেয় নাই। এখন এই যে আমাদের এই হাইকমান্ড থেকে সে বারবার ফোন দিছে, একবার বলছে বন্ধ, একবার বলছে চা খাইতে গেছে, একবার বলছে বাজারে, এখন বর্তমানে বলছে বাসায়। লাস্ট পর্যায়ে তার ফোন পাওয়া গেছে বন্ধ। তারপর সাব রেজিস্ট্রার স্যার আপনার খাবার খাইতে গেছে 30 মিনিট সময় নিয়ে, এখন 30 মিনিট ওভার, প্রায় 1 ঘন্টা ক্রস হয়ে গেছে, কিন্তু তার ফোন এখন বন্ধ। মানে তার সাথে আপনার কি কাজ? না না, দলিলের সাথে থাকে, কিন্তু আপনার এই অফিসে কাজ এই অফিসে কাজ থাকে। নকল কাজ থাকে না, আমাদের তো নকল আছে, নকল
আচ্ছা আপনার আছে ঠিক আছে, কিন্তু আপনি আমরা যে সকালবেলা যে আপনার বিরুদ্ধে কি পাইলাম এটা কি আপনি স্বীকার করেন কিনা যে আপনি এটা ভুল হচ্ছে কিনা? আপনি যে একটা ক্লায়েন্টের সাথে সাব রেজিস্ট্রার সাথে একজন ক্লায়েন্ট তার সাথে আপনি আপনি ওইদিকে যান সেটা বলে দিই, সেটা আমার পার্টি শুধু এর জন্য তার সাথে আমি খারাপ বলবো না, আপনি তো আসছেন পরে। হ্যাঁ না মূল এটা দেখেন, আমরা তো দেখছি ভিডিওটা। আচ্ছা সেটা আমাদের ভিডিও কল তো আছে, আমরা ভাইয়া আপনি কার সাথে দেখেন দলিল লেখক? যে ওয়াশিং হেকুই সামনে আছে। হ্যাঁ ভাইয়া আমরা কিন্তু আপনাদের সঙ্গে অবশ্যই আপনারা আমাদের কোনো সময় দেখছি তাহলে আমি তো অবৈধ, আপনার কার্ড থাকবে। চলো আমার দায়িত্বের মধ্যে আছে, আমার কথা বলতে বলছে। এখন আপনি বলছেন যে এখন কি তার বিরুদ্ধে সৌগতার কিছু করা যায় না, যে আমি যে এখন তার বিরুদ্ধে সৌগতার কিছু করবো, সে তো 4টা বাজে এসে হাত দিতে পারবে। বলতে হবে যে আপনি এতটা থেকে এতটা পর্যন্ত অফিসে অনুপস্থিত ছিলেন, অনুমতি ছাড়া বাহিরে ছিল, বিনা অনুমতিতে এতটা থেকে এতটা পর্যন্ত অনুমতি ছিলেন। অথবা আমার বলতে হবে যে এতটা থেকে এতটা পর্যন্ত আমি অনুমতি ছিলেন, আমি কার অনুমতি নিয়ে এখন আপনার অনুমতি দেন না, সাবজেক্টটা নিয়ে বসেন, আমার তার অনুমতি নেই, সাবজেক্টে কারোই অনুমতি নেই। সম্ভব নয়, এটা কি আজকে সম্ভব না? আপনার দ্বারা সম্ভব নয় আজকে? এটিকে আপনি মনে করেন কি আপনার দ্বারা সম্ভব? এটা করতে পারে মিনিমাম সে আজকে কখন আসবে সেগুলো তাকে আমি প্রথমে সভ্যতার কথা আনতে বলতে হবে যে 2 দিনের মধ্যে বা 3 দিনের মধ্যে জবাব দেওয়া, ঠিক আছে? তো সে যখন জবাব দিবে, জবাব দেওয়ার পরে তো দ্বিতীয় দফা যদি সরাসরি তাহলে স্যার আপনার এই প্রথম পদক্ষেপটা নিতে স্যার কতদিন সময় লাগে? হ্যাঁ সুশীলের ব্যাপার এবং অন্যান্য যে কর্মকাণ্ডগুলো আছে, অন্যায় যে কর্মকাণ্ডগুলো আছে সেগুলোর বিষয়ে আপনি জেলার সর্বোচ্চ সিনিয়র অথরিটি হিসেবে আপনি কি আপনি আপনার অধীনস্থ কেউ যদি অন্যায় করে তাহলে আপনি কি এখতিয়ার রাখেন কি? আমার কথা উনি অফিস আওয়ারে, ঠিক আছে, অফিস আওয়ারে 8টা থেকে 5টা সেজে গেছে, এইটা কি দুর্নীতি? এইটা কি দুর্নীতি কিনা? আপনার অনুমতি ছাড়া শেষ হয় না, গেছে, এটা দুর্নীতি না। তাকে আমি সহজ করতে পারবো যে তুমি এই তারিখ এতটা থেকে এতটা পর্যন্ত অফিসে ছিল না, এবং কোনো কর্মকর্তার অনুমতি না নিয়ে অফিস ত্যাগ করছো, কেন করতে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হইবে না, তারপর জরুরি আমার কার্যক্রমের প্রথম ধাপ, এইটা প্রথম ধাপ, ঠিক আছে, প্রথম ধাপ। হ্যাঁ, যে তার কাছ থেকে আমার একটা সুবিধার জবাব নিত, জবাব নেওয়া ক্লাস এতগুলো মানুষ যখন তার বিরুদ্ধে অবজেকশন দিয়েছে, তার মানে আপনার অবজেকশন তো আমি অলরেডি নোটও করে রয়েছে, সুশীল খারাপ আচরণ, কার অনুমতি নিয়ে অফিস ত্যাগ করেছে, দুইটা জিনিসটা আমি নোট করে রাখছি। দুইটাই কিন্তু আপনার ইসের ভিতরে পারে, শুধু যে সময়টা, এই সময়টা যদি আপনি অফিস আওয়ারের বাইরে থাকেন কোনো অথরিটির অনুমতি ছাড়া, এটা এক রকমের দুর্নীতি। এবং আপনি যদি পাবলিকের সাথে একটা অন্যায় আচরণ করেন, খারাপ আচরণ করেন, অসম্মান আচরণ, এটা ওয়ান প্লেট অফ আপনারা যারা
তাহলে কিন্তু স্যার এগুলো সবই সম্ভব।